নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য থাকছে একটাই ঘটনা, কিন্তু ঘটনাটা এতটাই সুন্দর যে ভুলতে পারবে না। এটা শেয়ার করেছেন নদিয়া থেকে কেশব সেন, যেটুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা অলৌকিকে উপহার দেওয়ার জন্য। আর তোমাদের বলি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ এমন নিত্য নতুন জমজমাটি ঘটনা প্রতি শনি মঙ্গলবার করে এখানে আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি নদিয়া থেকে কেশব সেন। আজ তোমাকে একটা ঘটনা বলবো। আগেই বলতাম, কিন্তু সাহস হয়নি, কারণ যাদেরকে এই ঘটনাটা বলি কেউই বিশ্বাস করে না, মনে করে যে বানানো গল্প। কিন্তু বাবু, 60 তো বয়স আমার। এই বয়সে এসে মিথ্যে বলার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। আর তাছাড়া বানিয়ে যে গল্প লিখবো, অত বড় লেখকও আমি নই। তাই যা বলছি, যেটুকু বলছি হুবহু সত্য। আজ অব্দি তুমি বাড়িতে কুকুর বেড়াল পুষতে শুনেছ, পাখিও পুষতে শুনেছ, গ্রামে গঞ্জে মানুষ গরু ছাগলও পোষে, কিন্তু কখনো ভূত পুষতে শুনেছ? আমাদের বাংলাদেশের বাড়িতে ছিল, ভূতের জন্য আলাদা একটা ঘর ছিল। দুবেলা তাকে খেতে দিতে হতো, যখন যা চাইতো তাই এনে দিতে হতো। যদি অন্যতা হতো, তুলকালাম কাণ্ড ঘটাতো। বাবার মুখে শুনেছি ওটা নাকি ছিল একটা পেতনি। আমার ঠাকুরদা এনেছিলেন, মানে আমার বাবার বাবা। তবে ঘটনাটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 100 থেকে 120 বছর আগে। তখন আমাদের আদি বাড়ি ছিল বাংলাদেশের যশোর জেলায়। সেখানে আমার ঠাকুরদারা ছিলেন মোট 3 ভাই। ঠাকুরদা বড়, বাকি 2 ভাই ছোট। তারা লেখাপড়া করে এক একজন ভালো ভালো চাকরি জুটিয়ে নিয়েছিল। সেই তুলনায় আমার ঠাকুরদা কিছুই করতে পারেননি। গাছ কাটা, কাঠ চেরাই এইসবই করতেন। এই দিয়েই ওনার সংসার চলত। তো একদিন এক জমিদার বাড়ি থেকে একজন লোক এসেছিলেন। ওনাদের বাড়িতে একটা শেওড়া গাছ আছে, সেটা কাটতে হবে। ওখানে নাকি তারা ঘর বানাবেন। গাছটা কাটার জন্য ওনারা 5 টাকা দেবেন। তখনকার দিনে 50 পয়সারও অনেক দাম ছিল, সেখানে 5 টাকা মানে তো বিশাল ব্যাপার। তাই এক কথাতেই আমার ঠাকুরদা রাজি হয়ে যান। তারপর উনি চলে গেলে আমার ঠাকুমা ওনাকে বলেন, আমার না কেমন যেন খটকা লাগছে, জানো তো? ওখানে কি কোনো লোক নেই যে একটা গাছ কাটতে পারে? এত দূরে তাকে বয়ে আসতে হয়। আমার মনে হয় ব্যাপার কিছু একটা অন্য আছে, জানো? লোক মনে হয় সুবিধের নয়। তাই যা করবে একটু ভেবে চিন্তে করবে। কিন্তু আমার ঠাকুরদার সব বোধ বুদ্ধি লোভ পেয়ে গিয়েছিল ওই টাকার কাছে। 5 টাকার লোভ উনি সামলাতে পারেননি। তাই পরদিন ভোরবেলায় কুড়ুলটা নিয়ে উনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। কিন্তু বললে বিশ্বাস করবে না, যেতে গিয়ে হাজার একটা বাধা। কখনো এটা হারিয়ে যায়, তো কখনো ওটা হারিয়ে যায়। শুকনো মাটিতে কখনো হোঁচট খায়। ঘাটে এসে দেখে নৌকাও চলে গিয়েছে। এমন কত শত বাধা বিপত্তি। তারই মধ্যে আবার একটা ঘটনাও ঘটে। এক জায়গায় এক পাগলির সঙ্গে ওনার দেখা হয়। সে তো কিছুতেই ওনাকে যেতে দেবে না। তীরে আসে, মারতে যায়, গায়ে থুতু ফেলে। ঠাকুরদা তো পড়লেন খুবই বিপদে। মাথা খারাপ মানুষ, কিছু বলতেও পারছেন না, না হলে লোকে কি বলবে। শেষমেশ ওই পাগলিটা নাকি ওনাকে একটা কথা বলেছিল,
বাঁচতে চাইলে ফিরে যা, না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে। যা যা, ফিরে যা, যা। তো এসব বাধা বিপত্তি পার করে এরপর ঠাকুরদা নৌকায় ওঠেন। তখন সেই মাঝি ওনাকে জিজ্ঞেস করে, এই দা কুড়োল নিয়ে কোথায় যাচ্ছেন মশাই? তারপর তিনি যখন শোনেন যে ঠাকুরদা ওই বাড়িতে যাচ্ছেন ওই শেওড়া গাছ কাটতে, তিনিও তখন ওনাকে নিষেধ করেন। কি বলছেন মশাই? ওই ওই শেওড়া গাছ কাটতে যাচ্ছেন? আপনার তো সাহস মন্দ নয়। জানেন না ওই গাছে ভূত আছে? এখানকার কেউ ওই গাছে হাত দেয় না, আপনার কিন্তু ক্ষতি হতে পারে। আমার ঠাকুরদা অত ভূত প্রেত বিশ্বাস করতেন না, মনে করতেন যে ওসব তো গল্পের জিনিস, বাস্তবে ওদের কোনো জায়গা নেই। তো এসব বাধা বিপত্তি পেরিয়ে যখন উনি ওখানে পৌঁছলেন তখন দুপুর হয়ে গিয়েছে। তাই সামান্য একটু জলপানি খেয়েই এরপর উনি কাজে লেগে পড়লেন। গাছটা যেমন মোটা তেমনই বড়, বহু বছরের যে গাছ সেটা দেখেই বোঝা যাচ্ছিল। ডালপালা একেবারে ঝাড় হয়ে আছে, দিনের বেলায় তলায় ঠিক আলো পড়ে না, তাহলে রাতের বেলা যে কি হয় সেটা তো ভালোই বোঝা যাচ্ছিল। লোকে কেন বলবে না যে গাছে ভূত আছে? কোন কাজে যেটা রেখেছিল এতদিন বাড়ির লোকে খেয়ে জানে। এসব ভাবছিলেন উনি আর কুড়োল চালাচ্ছিলেন, কিন্তু সেখানেও বাধা। অদৃশ্য কে যেন বারবার ওনাকে বাধা দিচ্ছিল, যেন অস্ফুট স্বরে বলছিল, ফিরে যা, ফিরে যা, কাটিস না এ গাছ, না হলে তোকে অনেক বড় মাসুল দিতে হবে। ফিরে যা। তবে এত কিছুর পরেও উনি তার ভাষা বোঝেননি। হঠাৎ হঠাৎ কোত্থেকে দমকা হাওয়া ছুটে আসছিল। কুড়ুলের মাথাটা হাতলের থেকে খুলে খুলে যাচ্ছিল। আবার সেটা আটকে উনি কুড়োল চালান, আবার খুলে যায়, আবার ঠিক করেন। এছাড়াও গাছ কাটার সময় গাছের ডালগুলো এমনভাবে ভেঙে ভেঙে পড়ছিল যেন কেউ সেগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল ওনার দিকে। দু এক জায়গায় ওনার কেটে চলেও গিয়েছিল, তাও উনি দমেননি। দীর্ঘ 4 ঘন্টার পরিশ্রমে অবশেষে সেই গাছটা কাটা শেষ হলো। বিকেল তখন 5টা, সন্ধে হব হব করছে। তারপর সব গুছিয়ে পাওনা গন্ডা নিয়ে তিনি যখন রওনা হলেন তখন রীতিমতো সন্ধে হয়ে গিয়েছে। মনে মনে তখন ইনি ভাবেন, আসার সময় যা ঝঞ্ঝাট পোহাতে হলো তার জন্যই এত দেরি হয়ে গেল, নাহলে কখন কাজ ছেড়ে বাড়ি পৌঁছে যেতাম। এখন ঠাকুর ঠাকুর করে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারলে হয়। উফ। কিন্তু যার ঘর উনি ভেঙেছেন এত সহজে কি সে ওনাকে আর বাড়ি পৌঁছতে দেয়? তো যাই হোক, এরপর উনি পৌঁছলেন ঘাটে। এবার নৌকা পার হতে হবে, কিন্তু ঘাটে কোনো নৌকো নেই। উনি তো পড়লেন আবারও চিন্তায়, আবারও সকালের মতো। এমন সময় হঠাৎই কোত্থেকে একটা নৌকা এসে ওনার সামনে দাঁড়ালো। যাত্রী কেউ নেই, মাঝি একা। ঠাকুরদা ওনাকে তখন জিজ্ঞেস করলেন, ওপারে যাব, কত ভাড়া নেবে? মাঝিটা একটা খ্যানখ্যানে গলায় তখন বলল, সবাই যা দেয় তাই দেবেন। এরপর ঠাকুরদা নৌকায় চড়ে বসলেন। তখন অবধি উনি কিছুই আন্দাজ করতে পারেননি যে পর কি ঘটনা ঘটতে চলেছে ওনার সঙ্গে। কিন্তু মাঝ নদীতে পৌঁছতেই জলের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লে এবার নৌকাটা। উনি তখন বললেন, কি হলো ভায়া, নৌকাটা এরকম দাঁড়িয়ে পড়লো কেন? তখন সেই মাঝিটা বলল, তুই আমার ঘর ভেঙেছিস, আর তোকে আমি ঘরে পৌঁছতে দেব ভেবেছিস?
মাঝ নদীতে তোকে ডুবিয়ে মারবো। আমার ঠাকুরদা তো তখন খুব ভয় পেয়ে গেলেন। বললেন, আমি তোমার ঘর ভেঙেছি? কি বলছো তুমি? তুমি কে? তখন সে আবারও বলল, আমি জয়া। ওই শেওড়া গাছে থাকতাম, ওটাই আমার ঘর ছিল, যেটা তুই কেটে ফেলেছিস। এবার কোথায় যাব আমি? কোথায় থাকবো? ঘর হারানোর কষ্ট বুঝিস? এবার বুঝবি, তুইও আর ঘরে ফিরতে পারবি না। তারপর তোর বউ বাচ্চাদেরও আমি ঘর ছাড়া করব। আমার মতো পথে পথে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ করব ওদের, দেখবি তুই। এবার আর ওনার কিছু বুঝতে বাকি নেই। ভয়ে তখন ওনার গলা শুকিয়ে এলো। বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে ঘরে ফিরতে দাও। আমার বউ বাচ্চারা আমার জন্য বসে আছে, ওদের কিছু করো না তুমি। আমাকে ফিরতে দাও। সে তখন বলল, ক্ষমা করতে পারি যদি তুই আমার থাকার ব্যবস্থা করে দিস তোর বাড়িতে। বল, থাকতে দিবি আমায়? নিরুপায় হয়ে উনি তখন ঘাটটা কাত করলেন। তারপর আবারও নৌকা চলা শুরু করলো। এপারে নামলেন উনি। তারপর যখন আবার একবার উনি পেছনে ফেরেন, দেখেন যে নৌকা তো নেই, মাঝে নৌকা কিছুই নেই, শান্ত নদীর জল। তখন হঠাৎই কে যেন ওনার কানে কানে বলল, আমায় আর দেখতে পাবি না, কিন্তু আমি আছি, চল তুই। উনি তখন ভয়ে ভয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। মাঝে মাঝেই এপাশ ওপাশ সামনে পেছনে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। মাঝে মাঝে শুধু একটা ঠান্ডা হাওয়া ওনার কানের পাশ দিয়ে বয়ে যায়। এভাবে চলতে চলতে যখন বাড়ির দরজায় পৌঁছন, তখন সে আবারও বলল, খবরদার, কোনো চালাকি করবি না, কাউকে কিছু বলবি না। আর যদি ওঝা গুনিন আনার চেষ্টা করিস, সব কটার ঘর মোটকে দিয়ে যাব। ঢুকেছে কথাটা মগজে? চল ভেতরে। তারপর উনি বাড়ির ভেতরে ঢুকলেন। ঠাকুমা জিজ্ঞেস করলেন, কি গো, তোমার তো দেরি হলো যে? আর তোমার মুখটা ওরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? উনি তো কিছু বলছেন না, শুধু একটা চাপা ভয় মেশানো গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, ওই একটু কাজ ছিল। বলে এরপর উনি গেলেন গা হাত পা ধুতে। পেতনিটা তখন আবার ওনার কানে কানে আওয়াজ দিল, কোথায় থাকবো আমি? আমার ঘর চাই, না হলে কারো শরীর চাই। ঠাকুরদা তখন খানিকক্ষণ একটু চুপ করে ভেবে তারপর উত্তর দিলেন, ঠিক আছে, আমি তোমাকে ঘরই দেব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। আমার অনুমতি ছাড়া কখনো কিন্তু বাইরে আসবে না। সে তাতেই রাজি হলো। তারপর ওনাদের বাড়িতে ভাঙাচোরা জিনিসপত্র রাখার একটা ঘর ছিল, অনেকটা স্টোর রুমের মতো। ওখানে এরপর তাকে থাকতে বললেন ঠাকুরদা।
কিন্তু ভূত পোশাকি মামুলি কথা? ঠাকুরদার ওপরে এরপর একের পর এক দাবি করতে লাগলো সে। কখনো বলে আমার এটা চাই, কখনো বলে ওটা চাই। বাড়িতে যখন এনে রেখেছিস তখন কি না খেয়ে থাকবো? তোরা রান্না বাড়া করিস, গন্ধ পাই, অতএব আমাকেও খেতে দে। ঠাকুরদাও ওর আবদার মেটাতে বাধ্য, না হলে উৎপাত করত, এটা ফেলতো, ওটা ভাঙতো, দরজায় পেটাতো। ঠাকুমা তো এসব দেখে ভয় পেয়ে যেতেন। ঠাকুরদাকে বলতেন, হ্যাঁ গো, ওই ঘরে কি চোর টোর ঢুকলো নাকি? কে আওয়াজ করছে ওরকম, একটু দেখো না। ঠাকুরদা যা হোক করে একটা বুঝিয়ে দিতেন আর বলতেন, তুমি বা বাচ্চারা কেউ কিন্তু ওই ঘরে যাবে না, যা দরকার আমাকে বলবে। তখনকার দিনে কি ছিল যেন, বাড়ির মহিলারা পুরুষ মানুষের উপরে কথা বলতেন না, তাই ঠাকুমাও আর কোনো কথা বাড়াননি। কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল। ভাবেন যে উনি কি কিছু লুকোচ্ছেন আমার থেকে। প্রায়ই দেখি ওই ঘরে কাকে যেন খাবার দিতে যান, কার সঙ্গে কথা বলেন, কাউকে উনি ঘরে যেতে দেন না। তাহলে কি কাউকে এনে রেখেছেন ওই ঘরে, কোন মেয়ে মানুষ? তো এরপরে একদিন সত্যি সত্যি একটা ঘটনা ঘটল। ঠাকুমা ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ঠাকুরদা তখন বাড়িতে ছিলেন না, কোথাও কোনো কাজে বেরিয়েছিলেন উনি। তখন ঠাকুমার আওয়াজ পেয়ে ওই পেতনিটা আওয়াজ দেয়, কিরে, খেতে দিবি না আজ? আর কতক্ষণ না খেয়ে থাকবো? খুব খিদে লেগেছে, খেতে দে কিছু। আসলে ও ভেবেছিল যে বাইরে ঠাকুরদা, কিন্তু তিনি তো আসলে ছিলেন ঠাকুমা। ঠাকুমার তখন সন্দেহটা সত্যি বলে মনে হলো যে ওনার স্বামী তাহলে সত্যি সত্যি কোনো মেয়ে মানুষ এনে রেখেছে এই ঘরে। তখন উনি আস্তে করে দরজাটা ঠেলে ওই ঘরে একবার উকি দেন। সঙ্গে সঙ্গে উনি একটা চিৎকার করে ওঠেন, কে নাকি ওনার চুলের মুঠি টেনে ধরেছে। অন্ধকার ঘর, ফলে কাউকে দেখতে পাননি উনি। তারপর কোনো রকমে চুল ছাড়িয়ে ঠাকুমা ওখান থেকে পালিয়ে আসেন। পরে যখন ঠাকুরদা বাড়িতে আসেন, ঠাকুমা তো এবার বিশাল অশান্তি বাঁধালেন ওনার সঙ্গে। কাকে কাকে এনে রেখেছো তুমি ওই ঘরে? আগেই তো বলতে পারতে যে আমাকে তোমার পোষাচ্ছে না, চলে যেতাম আমি। কিন্তু তুমি যা করলে সেটা ঠিক করলে না। আমি থাকতে আর একজনকে তুমি নিয়ে এসেছো। ওকে নিয়েই থাকো তুমি। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি চিরতরে। হ্যাঁ। ঠাকুরদা তো এবার বলেন ভারী বিপদে। যদি সত্যিটা বলেন তাতেও বিপদ। ভয় পেয়ে হয়তো বাড়িতেই থাকবে না, আবার যদি লুকিয়ে যান তাহলেও বিপদ। শেষে উনি ভাবেন যা হয় হোক, সত্যিটা বলেই দিই। ভেবে এরপর উনি ঠাকুমাকে সব সত্যি ঘটনা বললেন। সেই শুনে তো ঠাকুমার তখন চোখ দুটো বড় বড় হয়ে গেল। বলে, তুমি কি পাগল? বাড়িতে ভূত এনে তুলেছ তুমি? ভূতের বাড়ি বানাতে চাও এটা? ঠাকুরদা তখন ওনাকে অনেক বোঝান, অনেক শান্ত করার চেষ্টা করেন যে কোনো ভয় নেই, ও কিছু করবে না, আমার অনুমতি ছাড়া ও বাইরে আসবে না। কিন্তু ঠাকুমার তো তাতেও কোনো পরিবর্তন হলো না, হবার কথাও তো নয়। তিনি তখন ঠাকুরদাকে ওঝা ডাকতে বললেন, কিন্তু ঠাকুরদা তাতেও অরাজি, কারণ সেই প্রেতনি আগেই ওনাকে সাবধান করেছিল, খবরদার, কোনো চালাকি করবি না, কাউকে কিছু বলবি না, আর যদি ওঝা গুণিন আনার চেষ্টা করিস সব কটার ঘাড় মুটকে দিয়ে যাব। তো ঠাকুরদা আর ঠাকুমার এই অশান্তি কিছুতেই মিটল না। ভূতের কথার কি ভরসা? বাড়িতে ছেলে পুলে আছে, আজ না হয় কিছু করছে না, কিন্তু তাই বলে যে কালও কিছু করবে না তার কি মানে আছে? আর তাছাড়া বাড়িতে ভূত আছে
সে কথা জানার পর কি কেউ আর সে বাড়িতে থাকতে চায়? তাই ঠাকুমা এরপর ছেলে মেয়ে দুটোকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে এরপর বাপের বাড়িতে চলে যান। যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আগে তুমি বাড়ি থেকে ভূত তাড়াবে, তারপর আমরা আসবো, নাহলে থাকবে তুমি তোমার এই ভূতকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, সবাই চলে যাও। আমার ঠাকুরদা তো এবার বলেন খুবই সমস্যায়, কি করবেন এবার উনি? একদিন যায়, দুদিন যায়, নিজেই রান্নাবাড়ি করে খায়, কাজ কাম সব বন্ধ। এই মতো অবস্থায় একদিন উনি ওনার এক বন্ধুকে সমস্ত ঘটনা জানালেন। সে তখন ঠাকুরদাকে একটা পরামর্শ দেয়, বলে, তুমি একটা কাজ করো, ওরা তো ভূত প্রেতনি, ওরা ছোট বড় সব জায়গায় থাকতে পারে, নদীর পাড়ে তো অনেক জায়গা, ওখানের গাছও আছে, তুমি বরং ওকে ওখানেরই একটা গাছে চলে যেতে বলো, তারপরও যদি না যায় তখন না হয় অন্য ব্যবস্থা করা যাবে। তো এরপরে ঠাকুরদা গিয়ে ওই প্রেতনিকে এই কথাই বলে, বাইরে থেকেই দাঁড়িয়ে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে আমি আর রাখতে পারবো না, তোমার জন্য আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে, কাজকর্ম সব বন্ধ, একবেলা খাওয়া জোটে তো আরেক বেলা উপোস করে থাকি। আমি তোমার ঘর ভেঙেছিলাম বলে তুমি বলেছিলে আমার ঘরও তুমি ভেঙে দেবে, আমার ঘর ভাঙতে আর বাকি নেই, দয়া করে এবার তুমি চলে যাও, নদীর পাড়ে তো অনেক গাছ আছে, ওখানে গিয়ে থাকো, আমাকে একটু রেহাই দাও, আমি আর পারছি না, আমাকে একটু শান্তি দাও। দরজার সামনে দাঁড়িয়ে ঠাকুরদা এত কথা বললেন, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর নেই। ঠাকুরদা আবারও আওয়াজ দিলেন, কিন্তু এবারও কোনো জবাব নেই। তখন ঠাকুরদা দরজা খুলে ভেতরে ঢোকেন। ভেতরে তখন কেউ নেই। দুদিন যাবৎ পাতায় করে যে খাবারগুলো দিয়েছিলেন সেগুলো ওই রকমই পড়ে আছে, পচে গন্ধ বেরোচ্ছে। ঠাকুরদা বুঝলেন তার মানে ও নেই, কোথাও চলে গিয়েছে ও। ঠাকুমা যেদিন অশান্তি করে বাড়ি ছেড়ে চলে গেলেন, হয়তো সেই দিনই চলে গিয়েছে। এরপর ঠাকুমাকে গিয়ে সব ঘটনা জানালেন তিনি। তারপর ছেলে মেয়ে ও ঠাকুমাকে আবার ফিরিয়ে আনলেন বাড়িতে। ঠাকুমা তখন বললেন, আচ্ছা এবার বুঝলাম, আমি যখন সেদিন বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় কে যেন আমার কানে কানে বারবার বলছিল, যেও না যেও না, ফিরে যাও ফিরে যাও, মানে আমাকে আটকানোর জন্য তখনই ও বেরিয়ে গিয়েছিল, আর ফেরেনি। ভূত প্রেতনি হলেও ঠাকুরদা ও ঠাকুমার মনটা তখন কেমন যেন ভিজে এলো। ওর জন্য একটা সংসার ভেঙে যাবে সেটা ও বুঝি চায়নি। কিন্তু একটা কথা ঠাকুরদা কিছুতেই বুঝতে পারলেন না, উনি তোকে শর্ত দিয়েছিলেন যে উনি না বললে সে বাইরে বেরোবে না, সে কথাও দিয়েছিল, আর ভূতেরা তো কখনো কথার খেলাপ করে না। তাহলে ঠাকুমা তখন বললেন, তুমি ওকে যেতে বলেছিলে সেদিন, মনে করে দেখো, আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তুমি রেগে বলেছিলে একবার, হ্যাঁ হ্যাঁ চলে যাও, সবাই চলে যাও, আমার কাউকে দরকার নেই। তখনই সে তোমার অনুমতি পেয়ে যায়, বুঝেছ? তো এই ছিল ঘটনা অমিত, আমার ঠাকুরদা জীবনের একটা হুবহু সত্যি ঘটনা। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। যে ভূত সেও তো এককালে জীবিত মানুষই ছিল, সে মরলেও তার মানবিকতা মরেনি। আজকের এই ঘটনায় সেটাই বোঝা গেল। আজকাল তো কত মানুষের ঘর ভেঙে নিজের ঘর সাজিয়ে নেয়, সেখানে দাঁড়িয়ে এরকম ভূত প্রেতনি আমাদেরকে যেন লজ্জায় ফেলে দেয়। খুবই সুন্দর একটা ঘটনা, দৃষ্টান্তমূলক একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের ঘটনাটা কমেন্টে জানিও। আর এমন ঘটনা যদি তোমরা এখানে পাঠাতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো।
যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে গত এপিসোডে সুপ্রিয়াদি লিখেছে 3টে ঘটনাই দুর্দান্ত। হ্যাঁ সুপ্রিয়াদি, আর তোমার ঘটনাটা আগামী শনিবার দিন শোনাবো। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, খুব সুন্দর হয়েছে, তোমার ভয়েস তো অসাম। দেবযানী দে উনি লিখেছেন, আমার মনে হয় ওখানে যদি একটা হনুমানজির মন্দির করা হয় আর প্রার্থনা করা হয় তাহলে সবার মঙ্গল হবে। অজন্তা হরে লিখেছেন, দ্বিতীয় ঘটনাটা শুনে চোখ থেকে জল বেরিয়ে এলো, আর তৃতীয় ঘটনাটা খুব সুন্দর, সত্যি ভগবান আছেন। এছাড়াও গীতাদি বলেছেন, আমার নাতির নামটা একবার বলবে, দেবরাজ গোস্বামী, তোমার ঘটনা ও বসে বসে শুনছে, রোজ শোনে, আবার বলছে হেব্বি লাগে, খুব ভালো লাগে। তাই নাকি দেবরাজ? ভালো লাগে তোমার? তাহলে তোমাকে আরো ভালো করতে হবে, তাই না? তো এছাড়াও আরো কমেন্ট করেছো ইউজার RY, স্বপ্না দে, রথিন দাস, বর্ণানী সোনা, স্বপ্না বাজাল, মনীষা কাকিমা, আবুল হোসেন, মিঠুন পাল, শিউলি বিকাশ, অর্কপ্রভ নস্কর, রিয়া সরকার, মালবিকা, MD মঞ্জু, অমিয় দত্ত, অমিতা জেঠিমা, মৌসুমী মুখার্জি, রনিত সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবারে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।